পড়বে নাসিকের থলঘাট, ভোরঘাট আর পালঘাট, তিনটে গ্যাপ দেখা যায় এখানে। ঠিক আছে, তিনটে গিরিপথ, প্রাচীনকালে ওই গিরিপথের মধ্যখান দিয়ে তো সব যাতায়াত করতো, তাই না? এখানে তিনটে গিরিপথ দেখা যায়। সেই গিরিপথগুলো একটা হচ্ছে থলঘাট, তোমাদের নোটেও দেওয়া আছে, এই বইতে দেওয়া আছে। তাহলে নাসিকের কাছে যে গ্যাপটা আছে তাকে বলা হয় থলঘাট, তিনটে গ্যাপ মুখস্থ করবে। আর পুনের কাছে আছে ভোরঘাট, আর একদম দক্ষিণে আছে, এখানে আছে পালঘাট গ্যাপ। ঠিক আছে, একদম দক্ষিণে আছে, পাওনি? এটা করো, এই এই জায়গাটা দেখো, 83 পেজ, 83 পেজ, এই পেজটা দেখো, তোমাদের নোটেও আছে ওটা। 83 পেজ পড়বে, এক ধার থেকে পড়বে, সব পেয়ে যাবে, এক ধার থেকে পড়বে। তাহলে থলঘাট, ভোরঘাট আর পালঘাট, এই তিনটে হচ্ছে এখানে দেখা যায়, এই তিনটে এখানে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবারে এই যে পার্বত্য অংশের গুরুত্বপূর্ণ হচ্ছে কি এখানকার সর্বোচ্চ শৃঙ্গ যেটা, তাহলে সর্বোচ্চ শৃঙ্গ সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি? আনামালাই পর্বতের আনাইমুদি। ঠিক আছে, সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, এটা দেখে নেবে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে তোমাদের সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের পর এরপরে হচ্ছে নীলগিরি পার্বত্য অঞ্চল। এই যে পূর্বঘাট পর্বত আর পশ্চিমঘাট পর্বত, এই দুটো মিলিত হয়েছে যেখানে, ঠিক আছে, এইখানে এই এই জায়গাটাতে, এই দুটো মিলিত হয়েছে কোথায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার আসে যে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মিলনস্থল কোথায়? সেটা হচ্ছে নীলগিরি পর্বত। বুঝলে, নীলগিরি পর্বতে এসে পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতটা মিলিত হয়েছে। এরপর হচ্ছে তাহলে তোমার কি বলে পূর্বঘাট পর্বত। তাহলে আচ্ছা, এই যে পার্বত্য অংশের পূর্ব দিকে যে এই যে অংশগুলো, এগুলোকে বলা হয় কি? পূর্বঘাট। আর এই দিকে যে অংশগুলো পশ্চিম উপকূল বরাবর, এগুলোকে বলা হয় পশ্চিমঘাট পর্বত। ঠিক আছে, আচ্ছা, এগুলো দেখে নেবে। এবারে ভারতের এখানে একটা গুরুত্বপূর্ণ আছে পূর্বঘাটে, ভারতের দক্ষিণতম পর্বত, ভারতের দক্ষিণতম পর্বত, ভারতের দক্ষিণে উচ্চতম নয়, দক্ষিণতম, মানে একদম ভারতের দক্ষিণে যেটা অবস্থান করেছে, সেই দক্ষিণতম পর্বতটা হচ্ছে কারডামাম পর্বত। বোঝা গেছে? মনে রাখবে অবশ্যই, এটা পরীক্ষায় আসে। কারডামাম পর্বত হচ্ছে ভারতের দক্ষিণতম পর্বত। ঠিক আছে, এবার এগুলো নোটে এক জায়গায় করে দেওয়া আছে, বইতে ছড়িয়ে মানে বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করে দেওয়া আছে। বই এটা পড়বে, তারপর তোমরা নোটটা পড়বে, দেখে হয়ে যাবে। আচ্ছা, এবারে মালভূমি অংশ বাদ দিচ্ছি, এটা দেখে নেবে। এবারে এই আমি মেন যেটা আসে উপকূলীয় অংশটা দেখো। এই যে ভারতের দুটো উপকূল, একটা পশ্চিম উপকূল আর একটা হচ্ছে পূর্ব উপকূল, সরি, একটা হচ্ছে পূর্ব উপকূল আর একটা হচ্ছে পশ্চিম উপকূল। ঠিক আছে, এই পূর্ব উপকূলকে এখান থেকে কোশ্চেন আসে, পূর্ব উপকূলকে সাধারণত দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উত্তর সরকার উপকূল আর একটা হচ্ছে করমণ্ডল উপকূল। উত্তর সরকার উপকূল এই এখানে দেওয়া আছে, দেখবে ম্যাপে ভালো করেই দেওয়া আছে, আমি এটা পাঠিয়েছি। উত্তর সরকার উপকূল কোন কোন রাজ্য নিয়ে গঠিত? ওড়িশা আর অন্ধ্রের যে উপকূলটা, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের যে উপকূলটা, এই উপকূলটাকে বলা হয় উত্তর সরকার উপকূল। পাওনি? একটু নিচে চলে যাও, মালভূমিটা পেরিয়ে এটা উপকূলীয় সমভূমি বলে দেওয়া আছে। ঠিক আছে, উত্তর সরকার উপকূল কি কি নিয়ে গঠিত? ওড়িশা আর অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু উপকূল। আর পশ্চিম উপকূলীয় সমভূমি তাহলে সাধারণত চার ভাগে বিভক্ত, একটা হচ্ছে গুজরাট উপকূল, আর একটা হচ্ছে কোঙ্কণ উপকূল, আর একটা হচ্ছে কর্ণাটক উপকূল, আর একটা হচ্ছে মালাবার উপকূল। এবারে এই যে উপকূলগুলো কোন উপকূল তাহলে বা কি কোন রাজ্যের মধ্যে পড়ে? উত্তর সরকার উপকূলের মধ্যে ওড়িশা উপকূল ওড়িশার মধ্যে পড়ছে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ উপকূল অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ছে। এগুলো জানা জিনিস, এগুলো থেকে কোশ্চেন আসে না। আসে কি না, করমণ্ডল উপকূল কোন রাজ্যের মধ্যে পড়ে? বহুবার পরীক্ষা এসছে, যেটা একটু আগে বলছিলাম, বছরে দুবার বৃষ্টিপাত হয়। করমণ্ডল উপকূল পড়ে হচ্ছে তাহলে তামিলনাড়ুর মধ্যে। ঠিক আছে, তামিলনাড়ুর করমণ্ডল উপকূল। এরপর আসে মালাবার উপকূল। মালাবার উপকূল কোন রাজ্যের মধ্যে পড়ে? মালাবার উপকূল হচ্ছে কেরালা রাজ্যের মধ্যে পড়ে। কেরালা রাজ্যের উপকূলটাই হচ্ছে মালাবার উপকূল, এটা পশ্চিম উপকূল। এরপর হচ্ছে কর্ণাটক উপকূল, কর্ণাটক রাজ্যের মধ্যে পড়ে, এটা সবার জানা, এটা পরীক্ষায় কোনোদিন দেবে না। এবার দেবে যেটা কোঙ্কণ উপকূল। কোঙ্কণ উপকূল, কোঙ্কণ উপকূল কোন রাজ্যের মধ্যে পড়ে? কোঙ্কণ উপকূল হচ্ছে মহারাষ্ট্র আর গোয়া, এই দুটো রাজ্যের উপকূলকে বলা হয় কোঙ্কণ উপকূল। বোঝা গেছে? এরপরে হচ্ছে গুজরাট উপকূল। গুজরাট উপকূলের মধ্যে পড়ে আর দুটো উপকূল, সেটা হচ্ছে কচ্ছ আর কাথিয়াবাড় উপকূল। ঠিক আছে, এগুলো বইতে সব ভালো করে দেওয়া আছে, ডিটেলসে পড়বে, আমি মেন অংশগুলো বলে গেলাম। আচ্ছা, এখানে এবারে যা যা আছে, হ্যাঁ, আর একটা ভারতের বৃহত্তম উপহ্রদ কোথায় আছে? এই ওড়িশা উপকূলে।
তাহলে ভারতের বৃহত্তম উপহ্রদ কি? চিল্কা, তাই তো। উপহ্রদ কোনটা? হ্রদ আর উপহ্রদ, হ্রদ মানে কি? তার চারদিকে স্থলভাগ, আর উপহ্রদ যার একদিকে হচ্ছে জলভাগ আছে, মানে একদিকটা জলভাগের সঙ্গে যুক্ত আছে, মানে সমুদ্রের সঙ্গে যুক্ত আছে, তাকে বলা হয় তাহলে উপহ্রদ। আর ওই উপহ্রদ তাহলে চিল্কা বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত আছে, সেই জন্য চিল্কা উপহ্রদ। তাহলে ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা, বোঝা গেছে? এটা যেন মাথায় থাকে। আচ্ছা, এগুলো পড়বে, উপকূলের সমভূমিগুলো হলো। এবারে চলে আসবো, আচ্ছা কটা বাজে গো? 11:30। ঠিক আছে, হলো। ঠিক আছে, এটা হলো ভারতের ভূপ্রকৃতি। এবারে ভারতের ভূপ্রকৃতি থেকে আরো অনেক তথ্য আছে, তোমরা আমি মেন গুলো বললাম, এবারে বাকিগুলো তোমরা এতে পড়বে, পড়ে যতটা বেশি করে মুখস্থ করতে পারবে। এগুলো মেন মোটামুটি যারা আরো একটু ভালো কিছু প্রিপারেশন নিতে চাও ভালো পরীক্ষার জন্য, তারা আরো একটু ডিপলি পড়বে। ঠিক আছে, যারা পুলিশ বা ডিফেন্স লাইনে যাচ্ছ, বা এই আইসিডিএস গ্রুপ সি গ্রুপ ডির জন্য এই অংশগুলো গুরুত্বপূর্ণ অংশগুলো ঠিক আছে, কিন্তু যারা ধরো কেউ বিশেষ দেওয়ার ইচ্ছে, বা রেল টেল গুলো থেকেও এখন ডিপলি কোশ্চেন আসছে, তারা আর একটু ডিপে পড়বে, একদম প্রত্যেকটা জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। দেখবে তুমি তোমার আইডিয়া থেকে অ্যান্সার করতে পারবে। অপশান, এখন অপশান দেখে তুমি ডাইরেক্ট কোশ্চেন খুব কম পাবে, তোমাকে 4টে অপশান পড়েই অ্যান্সার করতে হবে। তোমাকে দেখালাম তো কিছু কোশ্চেন, 4টে অপশান পড়েই অ্যান্সার করতে হবে, সেইগুলোর জন্য তোমাকে ডিপে পড়তে হবে। বাকি যাদের মোটামুটি এই এগুলো তোমরা উপরে উপরে পড়ে গেলে হয়ে যাবে। আর যারা একটু ডিপে পড়তে চাও, তারা আরো ভালো করে পড়াশোনা করবে। ঠিক আছে, আচ্ছা তার আগে আমি আর একটু কিছু আলোচনা করে নিই, তারপরে ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রটা অন্তত আজকে যদি বলে দেওয়া যায় ভালো হবে। এই 3টে সময় বলে যাবো। আচ্ছা দেখো, কোশ্চেন গুলো আছে না আমাদের এর নোটে, কোশ্চেন গুলো সম্পর্কে একটু বলে দিই, কোশ্চেন গুলো একটু আলোচনা করা হোক। আচ্ছা, ওই নোটটা আমাকে একটু দাও তো, কার কাছে আছে একটু নোটটা দাও, এসে কোশ্চেন গুলো আলোচনা করি একটু ভারতের ভূপ্রকৃতি থেকে। দাও তো, তোমার নোটটা দাও, নোটটা দাও। আর নোট কারোর কাছে নেই? তোমরা কেউ আনো নি? আমি যে আনতে বললাম আজকের, যে এটা করাবো, দেখে আসবে, আনো নি কেন গো? একদম শেষটা খোলো। আচ্ছা আমি বলছি কি ধরনের কোশ্চেন আসছে। হ্যাঁ বলো, কি ধরনের কোশ্চেন আসছে দেখো। দেখো এখানে দিয়েছে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2018 কোশ্চেন ছিল, ভারতের ভূপ্রকৃতি কত প্রকারের? প্রথম কোশ্চেন এসছে, তাহলে 5 প্রকারের। এটাই বলেছিলাম যে প্রধান 5টি ভাগ, তারপর বিভিন্ন লেখক বিভিন্ন 6টা 7টা করে, কিন্তু প্রধান ভাগ 5টা, তাহলে 5 ভাগে সেটা দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন দেখো, ইউপিএসসি তে এসেছিল, হিমালয় পর্বতমালার 3টি প্রধান বিভাগ কি কি? ঠিক আছে, এইগুলো এই কারণেই, এই যে কেন হিমালয় পর্বতমালার 3টি, হিমালয়ের কিন্তু 4টি বিভাগ, অ্যাকচুয়ালি কিন্তু 4টি বিভাগ। কি বলতো, ওই বইয়ে বললাম, ট্রান্স বা টেথিস, তারপর হচ্ছে হিমাদ্রি বা উচ্চ হিমালয়, তারপর হচ্ছে মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়, তারপরে অব হিমালয়। কিন্তু ভারতের ইউপিএসসি তে 3টি ভাগ নিয়েছে, কারণ কি বলতো, ট্রান্স বা টেথিসটা তাহলে বেশিরভাগ ওটা হচ্ছে তিব্বত হিমালয়, বুঝলে, ওটা ভারতের এর মধ্যে পড়ে না বলে, তাহলে ওটাকে, বা বেশিরভাগটা তিব্বতে পড়ে বলে ওরা এটাকে 3টে ভাগে, ইউপিএসসি তে ওরা 3টে ভাগে নিয়ে, বোঝা গেছে? আচ্ছা দেখো, হিমালয়ের পর্বতমালার 3টি বিভাগ, নোটে তোমাদের 3টে বিভাগই দেওয়া আছে, নোটে দেওয়া আছে। আচ্ছা, ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? ভারতের বৃহত্তম মালভূমি না, পামির মালভূমি তো পৃথিবীর উচ্চতম মালভূমি, ওটা তো ভারতে নয়। আচ্ছা, তাহলে ভারতের বৃহত্তম মালভূমি হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। ঠিক আছে, এই যে দাক্ষিণাত্য মালভূমি করানো হলো না, দাক্ষিণাত্য মালভূমি নোটে দেখবে, নোটে মনে হয় এটা একটু এতে সংস্কৃতে লিখে দিয়েছে, ওটা ডেকান মালভূমি লিখেছে ওরা। ঠিক আছে, তাহলে ওটা অ্যাকচুয়ালি ডেকান দাক্ষিণাত্য মালভূমি। আচ্ছা, ও প্রিন্টিং মিস্টেক, ওটা ওই যে সেই লিখতে গিয়ে বিভিন্ন ভাষার এগুলো চলে আসে না, মানে হয়ে গেছে, দেখেন। আচ্ছা, প্রথম যেটা বলেছিলাম, হিমালয়ের গঠন তত্ত্বীয় বৈশিষ্ট্য কি ধরনের পর্বত? প্রথম কোশ্চেন বলেছিলাম 2014 পড়েছিল ডব্লিউবিসিএস এ, তাহলে এটা হচ্ছে নবীন ভঙ্গির পর্বত। ঠিক আছে, হিমালয়ের কোশ্চেন গুলো দেখো। তারপরে বলছে উত্তর ভারতের সমভূমি কিভাবে গঠিত?
এই কোশ্চেনটা এক্ষুনি আলোচনা হলো। কি টাইপের কোশ্চেন আসছে ভালো করে দেখে নাও। উত্তর ভারতের সমভূমি অপশন যেভাবে দেবে সেভাবে দেখবে। এখানে দেওয়া আছে অ্যান্সার কি নিয়েছে, সিন্ধু, গঙ্গা আর হচ্ছে ব্রহ্মপুত্র নদী দ্বারা গঠিত যে পলি, ব্রহ্মপুত্রের সঞ্চয়ের পলি দ্বারা গঠিত সমভূমি হচ্ছে তোমার উত্তর ভারতের সমভূমি। এইগুলোই যেগুলো সাধারণভাবে রিডিং পড়বে ওইগুলো থেকে, সেই ছোটবেলা এখন নিচু ক্লাসের ছেলেদের বই থেকে কোশ্চেন, মানে প্রত্যেক লাইন থেকে কোশ্চেন তুলে দেয় জানো তো। এখন পরে পরে এই টাইপের কোশ্চেন হবে পরীক্ষাতে, এই টাইপের কোশ্চেন হবে। কারণ কি, ছেলে মানে সবাই এত অ্যাডভান্স হয়ে যাচ্ছে, যা কোশ্চেন দাও সবাই জানে, পার্থক্যটা গড়বে কি করে। এই যে ডিরেক্ট কোশ্চেন গুলো, এখন আগে কিন্তু এতটা অ্যাডভান্স ছিল না ছেলেপুলেরা। বেশ কিছু বছর আগে, ধরো 2015-র আগে যদি, বা 15 না 18-র আগে যদি ধরি, ছেলেরা এতটা অ্যাডভান্স, বিশেষ করে ইউটিউব আসার আগে এত অ্যাডভান্স ছিল না। তখন তুমি এই কোশ্চেনগুলোই গুরুত্বপূর্ণ ছিল, যে ভারতের উচ্চতম শৃঙ্গ কি, বা হিমালয়ের উচ্চতম শৃঙ্গ কি, এইগুলোই আসতো। এখন এগুলো একদম মানে জল হয়ে গেছে ছেলেদের। সেই জন্য এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় কোশ্চেন থাকবে, সহজ প্রশ্ন থাকবে, 2, 4, 5টা সহজ প্রশ্ন তো থাকবেই মাস্ট, যেগুলো সবাই পারবে। পার্থক্য হবে সেখানে যারা হচ্ছে এই দ্বীপে পড়বে, কঠিন কোশ্চেনগুলো করবে। সহজ প্রশ্ন সবাই পারবে, বুঝতে পেরেছো। আর সহজ প্রশ্ন যদি ভুল করেছো তাহলে আরো খারাপ অবস্থা। ওই জন্য সহজ প্রশ্ন ঠিক রাখতে হবে, তার সঙ্গে এই ডিপ লেভেলের কোশ্চেনগুলো করলে সেখানেই পার্থক্য করবে। বোঝা গেছে? আচ্ছা, যাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে এবছর ডব্লিউবিসিএস এর কোশ্চেনটা দেখবে। ডব্লিউবিসিএস এর পরীক্ষাগুলো বসবে, ঠিক আছে। ফর্ম ফিল আপ আবার হবে, 2025-এর ফর্ম ফিল আপটা সম্ভবত কিছুদিন পরে শুরু হবে। আচ্ছা, এবারে কি বলছিলাম, তাহলে উত্তর ভারতের সমভূমি কিভাবে গঠিত, তাহলে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। এবার বলছে দেখো এই কোশ্চেনটা দেখো, নতুন কোশ্চেন, ভারতের সবচেয়ে পুরনো ভূখণ্ড কোনটি। তাহলে এখানে অর্জুন অঞ্চলের গন্ডোয়ানা শিলামালা এটা দিয়েছে। ভারতের সবচেয়ে পুরনো ভূখণ্ড কিন্তু এখানে ওই এই হবে, আরাবল্লী হবে, ঠিক আছে, প্রাচীনতম ভূমি। আচ্ছা, এরপরে ওখানে অপশান যেভাবে নিয়েছিল পেনিনসুলার মালভূমি, ওরা অপশন অন্যরকম নিয়েছিল অ্যান্সার, কিন্তু আমাদের এখানে ভারতের প্রাচীনতম ভূমি দিলেই আরাবল্লী থাকবে। বোঝা গেছে? আচ্ছা, এবারে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। এবারে কোশ্চেনটা দেখো ছিল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ভারতের মধ্যে, শুধু হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ওখানে ছিল না, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ যেটা ভারতের মধ্যে, সেটা কি হবে বলতো? ওই অ্যান্সার দেখে, কাঞ্চনজঙ্ঘা। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট এভারেস্ট, সবাই জানি। কোশ্চেন আসবে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ যেটা ভারতের মধ্যে অবস্থিত। হিমালয় তো ভারতের মধ্যে অবস্থিত নয়, ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। বোঝা গেছে? এই টাইপের কোশ্চেন আসবে, ঘুরিয়ে ফিরিয়ে ডিপলি পড়তে হবে। এরপর হচ্ছে পূর্ব ঘাট ও পশ্চিম ঘাটের পার্থক্য কি, ওখানে পড়বে, দেওয়া আছে। এই টাইপের কি টাইপের কোশ্চেন আসছে দেখো ডিপলি। এই কোশ্চেনটা এসেছিল তোমার ডব্লিউবিসিএস 2022-এ, যে পূর্ব ঘাট ও পশ্চিম ঘাটের পার্থক্য কি না, পশ্চিমঘাট পর্বতগুলো একটু উঁচু হয় সাধারণত, আর পূর্বঘাট গুলো খন্ডিত কম উঁচু, আর পশ্চিমঘাট গুলো একটু ধাপযুক্ত হয় আর উঁচু হয়। আচ্ছা, এবার বলছে নর্থ ইস্ট ভারতের প্রধান পর্বত শ্রেণী কোনটি। এই অংশটা বলে, যেটা বলেছিলাম ওই উত্তর পূর্ব ভারতের পূর্বাচল, তাকে পূর্বাচল বলা হয়। এই অংশের তাহলে প্রধান পর্বত শ্রেণী কোনটি। কোশ্চেন গুলো ফলো করবে, কোশ্চেন গুলো ফলো করলে বুঝতে পারবে কিরকম পড়তে হবে। তাহলে এটা হচ্ছে পাটকাই, বুম, মিকির পাহাড় তিনটেই দিয়েছে। ওখানে তোমাদের এই আমি যেটা পাঠিয়েছি ওখানেও দেওয়া আছে, নোটেও সম্ভবত দেওয়া আছে এই পর্বতটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তরাই অঞ্চল কোথায় অবস্থিত। যে তরাই অঞ্চল একটু আগে বললাম, হ্যাঁ সে তো তরাই পশ্চিমবঙ্গে, তাহলে তরাই ডুয়ার্স আমাদের সেটাতে পরে আসি। এর আগে ওই করলাম না শিবালিক আর এর হিমালয়ের। তাহলে দেখো শিবালিক, আর যেরকম অপশন আসবে মানে কোশ্চেন আসবে তোমাকে অপশন যেরকম দেবে সেরকম ভাবেই কিন্তু অ্যান্সার করতে হবে। সব জায়গায় আমাদের পশ্চিমবঙ্গেও যে তরাই ডুয়ার্স, ওই অপশন সব জায়গায় আসবে না, ঠিক আছে। তাহলে ওখানেও যে শিবালিক ও হিমাচলের মধ্যবর্তী যে তরাই, যেটা একটু আগে বলেছিলাম, ওটাই দিয়েছে। আচ্ছা, এবার ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি কয় প্রকার। তাহলে এই যে দিয়েছে ভারতের উপকূলীয় সমভূমি কয় প্রকার। এই যে একটা যে একদম জেনুইন কোশ্চেন দেখো, আরআরবি এলপি তে দিয়েছিল। এলপি তে একটু সহজ প্রশ্ন হয়, মানে যেগুলো টেকনিক্যাল, রেলের টেকনিক্যাল এগুলো হয়। দিয়েছে ভারতের উপকূলীয় সমভূমিকে কয় ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি আর একটা হচ্ছে
পশ্চিম উপকূলের সমভূমি। হ্যাঁ, ভালো কথা। তোমাদের এই ভারতের ভূপৃষ্ঠে একটা জিনিস বলা হয়নি, ভুলে গেছিলাম। তাহলে এগুলো ছাড়াও আর যেটা ছিল দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জটা বলা হয়নি। দ্বীপপুঞ্জ হচ্ছে ভারতের দুটো দ্বীপপুঞ্জ আছে। একটা হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যখানে অবস্থিত কি, তাহলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আর আরব সাগরের মধ্যে অবস্থিত লাক্ষা দ্বীপপুঞ্জ। এবার এই দ্বীপপুঞ্জগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে লাক্ষাদ্বীপ। আর এগুলো মানে এগুলো কি দিয়ে গঠিত হয়েছে বলতো? ছোটবেলা পড়েছিলে প্রবাল কিট, পড়েছিলে না? ক্লাস 9-এ পড়েছিলে, 10-এ পড়েছিলে প্রবাল কিট। এই প্রবাল কিটের সঞ্চয় দ্বারা এই লাক্ষাদ্বীপ পুঞ্জ গড়ে উঠেছে, বোঝা গেছে। আর আগ্নেয় দ্বীপ, এগুলো হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে আগ্নেয় দ্বীপ, ঠিক আছে। আর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি, তাহলে মাউন্ট স্যাডল পিক, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। আর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একদম আমাদের ভারতের দক্ষিণতম বিন্দু কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে ভারতের দক্ষিণতম বিন্দু অবস্থিত, তার নাম কি? ইন্দিরা পয়েন্ট। এই ইন্দিরা পয়েন্টটা তাহলে কোথায়? নিকোবরে, কিন্তু আন্দামান ও নিকোবর, নিকোবরের যে গ্রেট নিকোবর একদম দক্ষিণে আছে, নিকোবর দ্বীপপুঞ্জে যে একদম দক্ষিণে দ্বীপপুঞ্জটা আছে তার নাম হচ্ছে গ্রেট নিকোবর। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভাগগুলো সব পড়াবো ওই চ্যানেলগুলো পড়ানোর সময়। এই যে 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে, এই চ্যানেলগুলো আলাদা করে বোঝাবো, তখন এর প্রত্যেকটা ভাগ ধরে ধরে বোঝাবো। তাহলে এই যে দক্ষিণে আছে একদম গ্রেট নিকোবর, এই গ্রেট নিকোবরেই এর দক্ষিণে আছে তোমার ইন্দিরা পয়েন্ট, বোঝা গেছে। এটা কোশ্চেন আছে কোন নিকোবরে, তাহলে ইন্দিরা পয়েন্ট অবস্থিত গ্রেট নিকোবরে, বোঝা গেছে। আচ্ছা, এবারে তারপরে হচ্ছে দেখো, এই যে দিয়েছে এক্ষুনি আলোচনা হয়েছিল সুন্দরবন কোথায় অবস্থিত, তাহলে সুন্দরবন কোথায় অবস্থিত অপশন অনুযায়ী করতে হবে। এরা যেটা দিয়েছিল যে গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনা অঞ্চল পশ্চিমবঙ্গে অবস্থিত, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনা তো ওটা, বুঝতে পেরেছো? হ্যাঁ, সুন্দরবন বদ্বীপ অঞ্চল গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনা অঞ্চলে গড়ে উঠেছে, ঠিক আছে। আচ্ছা, এবারে নর্মদা নদী কোন ধরনের উপত্যকায় প্রবাহিত হয়? নর্মদা নদী, না 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 না, ওটা বলেনি। নর্মদা নদী এরা অপশানে দিয়েছে খাঁড়ি বা রিফট ভ্যালিতে। এটা আমি বলি, এরা অপশান কিভাবে নিয়েছিল বলবি, সেই 2020-তে দিয়েছিল। যাই হোক, নর্মদা নদী হচ্ছে একটা গ্রস্ত উপত্যকা, বুঝলে, গ্রস্ত উপত্যকা, ঠিক আছে। দুটো স্তূপ, স্তূপ পর্বত আর গ্রস্ত উপত্যকা জানো দুটো, তাহলে ভাঁজ হয়ে তোমার কোনো একটা প্রাচীন ভূখণ্ড বা কোনো ভূখণ্ড, সেটা মাঝখানে ফাটল হয়ে দুপাশের ভূখণ্ড উঁচু হয়ে যায়, মাঝখানের ভূখণ্ড নিচে বসে যায়, বা মাঝখানের ভূখণ্ড উঁচু হয়ে যায়, দুপাশের ভূখণ্ড নিচে বসে যায়, তাহলে নিচে বসে যাওয়া অংশকে বলা হয় গ্রস্ত উপত্যকা। নর্মদা নদী হচ্ছে একটা গ্রস্ত উপত্যকা, বোঝা গেছে। আচ্ছা, এবারে হচ্ছে সাতপুরা পর্বতমালা কোথায় অবস্থিত অপশন অনুযায়ী? হ্যাঁ, না, সাতপুরা পর্বতমালা আলাদা, আরাবল্লী আলাদা, সাতপুরা আলাদা। আচ্ছা, কার কার বাকি ছিল গো নোট পেতে? আচ্ছা আচ্ছা, দুটো দিয়েছে তাই তো। এটা এটা কার কার কাছ থেকে নিয়েছিল, এটা দেখে নাও। আচ্ছা, আর এটা কার জন্য, কার বাকি ছিল, কার কার বাকি ছিল? তোমারও ছিল, তুমি পাওনি? এসো তো, তুমি পাওনি, বলনি, যা একটাই করলো। হ্যাঁ হ্যাঁ, ও আরো একটা দিয়েছে, আচ্ছা আচ্ছা, দিয়ে দাও তাহলে, ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, দেখো বলে দেবে, দিয়ে দেবে আমি যাওয়ার পর। এরপরে দেখো যে যে এগুলো তোমাদের হয়েছে যে আলোচনাগুলো, দেখো এই যে দিয়েছে 21 নম্বর প্রশ্নটা দেখো, যেগুলো হয়েছে সেগুলো একটু বলি। 21 নম্বর প্রশ্নটা দেখো। আচ্ছা, গঙ্গার উত্তরতম স্থান, আমি এক্ষুনি বলেছিলাম গঙ্গা করাবো এক্ষুনি। গঙ্গার উত্তরতম, কিরকম কোশ্চেন দিয়েছে বুঝতে পেরেছো? গঙ্গার উত্তরতম স্থান, তাহলে গঙ্গোত্রী হিমবাহ, এই গঙ্গোত্রী হিমবাহটা কোথায়? উত্তরাখণ্ডে। এরপর দিয়েছে ভারতের বৃহত্তম বালিয়াড়ি অঞ্চল, তাহলে হ্যাঁ কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অ্যান্সার বলছে, হ্যাঁ। তাহলে ভারতের বৃহত্তম বালিয়াড়ি অঞ্চল যেটা, সেটা থর মরুভূমি অঞ্চল, জানো সবাই এটা। এরপর বলছে এই যেটা, এটা দেখো, তৃতীয় পর্বত নামে কোন পর্বতমালাকে ডাকা হয়? এদিকে এদিকে এদিকে, হাসছে শুধু। তৃতীয় পর্বত নামে কোন পর্বত শ্রেণীকে ডাকা হয়? ওই যে প্রথমে কি হিমাচল, তারপরে সরি, শিবালিক নিচ থেকে যদি দেখো শিবালিক, তারপরে কি হিমাচল, তারপর হিমাদ্রি, ওটাই হচ্ছে তৃতীয় পর্বত শ্রেণী। তারপরে হচ্ছে কারাকোরাম পর্বত কোথায় অবস্থিত, দেখো এটা দিয়েছে। কারাকোরাম পর্বত কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীর, এক্ষুনি বলেছিলাম জম্মু কাশ্মীরের উত্তরে যে, তাহলে বা আমাদের হিমালয়ের
সমান্তরালে যেটা অবস্থিত সেটা হচ্ছে কারাকোরাম পর্বতশ্রেণী। এরপরে ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি? ভারতের দক্ষিণতম স্থলবিন্দু বলেছে, বলো বলো, তুমি বলো, তুমি বলো, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু বলো। ওটাই তো দক্ষিণতম স্থলবিন্দু বলেছে তো, ঠিক আছে। ইন্দিরা পয়েন্ট হবে না এই কোশ্চেন, এটা নিয়েছে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট হবে না। ভারতের দক্ষিণতম বিন্দু বললে, তখন দক্ষিণতম বিন্দু বললে কিন্তু ইন্দিরা পয়েন্ট। আর স্থলবিন্দু বলতে এরা কোশ্চেনটা আরেকটু ডিসকাস করা উচিত ছিল, ভারতের মূল ভূখণ্ডের স্থলবিন্দু না ভারতের একদম দক্ষিণতম স্থলবিন্দু, বুঝলে? এটা এই কোশ্চেনটা বলতে চেয়েছে ভারতের মূল ভূখণ্ডের সর্বশেষ বিন্দু, বোঝা গেছে? এটা হচ্ছে